নমস্কার, আমি তরুণ ঘোষ। বাংলাদেশের রাজনীতির আবহাওয়ায় কেমন একটা দিন বদলের সুর আসছে না? আপনাদের মনে হচ্ছে না? এত যে ভারত বিরোধিতা, ভারত দখল, ভারতের বিরুদ্ধে হুমকি, সশস্ত্র আক্রমণ, কলকাতা দখলের একেবারে হুঙ্কার টুঙ্কার দিয়ে মিছিল, এই যে চ্যাংড়াগুলো যারা ভারতের বিরুদ্ধে নানান রকমের হুঙ্কার টুঙ্কার দিতেন, আধিপত্য মানব না, স্বৈরাচার বিরুদ্ধে, স্বৈরাচারী ভারতকে মানব না, ভারতের পণ্য বর্জন করব, সব এখন কেমন নিয়ে গেছে। এখন ভারতের কৃপা পাওয়ার জন্য ছুটোছুটি লেগে গেছে দলমত নির্বিশেষে। কয়েকদিন আগে দেখা গেল যে আমার কাছে একটা ভিডিও এসেছিল, এআই কিনা আমি জানি না, ওই জন্য আমি মানে দেখাতে আপনাদের সাহস পাইনি। সেটা হচ্ছে, আপনারা ভালো জানবেন, ওই এনসিপির ছেলে চৌরাগুলো আমাদের রাষ্ট্রদূতের সঙ্গে খুব হাসি মস্করা ঠাট্টা পাট্টা করে একেবারে সময় কাটাচ্ছিলেন। সে কি বন্ধুত্ব, গলায় গলায় বন্ধুত্ব। তো যাই হোক, এখন আমাদের রাষ্ট্রদূত একটা ইফতার পার্টি একটা দিয়েছিলেন, সেখানে নিমন্ত্রিত ছিলেন বিএনপি, জামাত। বিএনপি সব এসছিলেন, জামাতের লোকজন এসছিলেন। তারেক রহমান তার একটা অন্যত্র একটা ইফতার পার্টি অ্যাটেন্ড করে তার আসার কথা ছিল। তিনি বলেছিলেন 5 মিনিট দেরিতে পৌঁছাবো। উনি এসছিলেন। তা যথারীতি ইফতার পার্টি আমি শুনলাম সমগ্র অনুষ্ঠানটা মানে করতে যা সময় লাগে সেটা হচ্ছে সমগ্র অনুষ্ঠানটা সময় লাগে প্রায় 45 মিনিট মতো, মানে টোটাল যে অনুষ্ঠানটা। এখন সেই 45 মিনিট অনুষ্ঠানের শেষে আমাদের তারেক রহমান তিনি আমাদের রাষ্ট্রদূতকে বললেন, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, গোপন কথা। তারপরে তাকে ডেকে নিয়ে যান একেবারে ঘরের কোণার দিকে একটা, আপনারা যাকে চিপা বলেন, সেখানে মিনিট 7 তাদের মধ্যে কথা হয় এবং হ্যান্ডশেক ফ্যান্ডশেক হয় খুব হৃদ্যতার সঙ্গে। দুজনের হাত চেপে মানে হ্যান্ডশেক করলে আর একটা হাত যেমন, তারপরে আবার যেমন হাতের ওপরে হাত দিয়ে চেপে ধরা হয়, সেরকম ভাবে জোরালো হ্যান্ডশেক ফ্যান্ডশেক করলেন। তার মানে একটা কিছু ভারতের সঙ্গে, ভারত যা চাইছে তার সঙ্গে হয়তো তারেক রহমান সহমত হয়েছেন, তার জন্যই হয়তো আমাদের রাষ্ট্রদূত তাকে মানে হ্যান্ডশেক করে তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। এই যখন চলছে সেই সময়তে জামাতের নেতারা একটু উসখুস করছিলেন যে তারাও একটুখানি গিয়ে নিভৃতে কথা বলবেন, কিন্তু রাষ্ট্রদূত বলেন আমার একটা কাজ রয়েছে, আমি আর কারোর সঙ্গে আলাদা করে সময় দিতে পারবো না, আমার কিছু অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার সেখানে যেতে হবে, ফলে পরবর্তী মিটিং যেদিনকে হবে সেদিনকে আপনাদের সঙ্গে নিশ্চয়ই কথা হবে বলে উনি কেটে যান। এইখানে কিন্তু এনসিপি কে ডাকা হয়নি। এনসিপি 2-4 জন ফোন করে আমাদের রাষ্ট্রদূতকে মানে অনুগ্রহ চেয়েছিলেন যে আমরাও আসতে চাই। রাষ্ট্রদূত পরিষ্কার বলে দিয়েছেন যে এটা আমরা বিএনপি এবং জামাত দুটো বড় দলের সঙ্গে বৈঠক করছি, এখানে আপনাদের পরে ডাকা হবে, এইখানে এখনই আপনাদের ডাকার কোনো প্রসঙ্গ আসছে না। আমরা এনাদের সঙ্গে আমি আগে কথা বলে নিই, এনাদের মতামত জেনে নিয়ে তারপর আর সিদ্ধান্ত নেব আপনাদের সঙ্গে কথা বলা যায় কিনা। আসলে এরা তো হয়ে গেছে ছাগলের 3য় সন্তানের মতো। ওই দুটো ছাগল দুধ খাচ্ছে আর 3 নম্বর ছাগলটা লাফাচ্ছে, ওদের খাওয়া শেষ হয়ে গেলে আমি খাবো, ওদের খাওয়া শেষ হয়ে গেলে আমি খাবো।
এটা হচ্ছে ছাগলের তৃতীয় সন্তান। আমি বলেছিলাম এই সব তৃতীয় সন্তান এরা মরবে, এদের অবস্থা খুব খারাপ হবে। তো যাই হোক, আজকে বিকেল 4টের সময় একটা বৈঠক হওয়ার কথা লন্ডনে। ডক্টর জয়শঙ্কর, খলিলুর রহমান এবং হুমায়ুন, সঙ্গে যে লেজুর গিয়েছেন হুমায়ুন ওই বৈঠকে থাকবেন কি থাকবেন না সে খবর আমি জানি না, কারণ জয়শঙ্কর যে অ্যালাউ করবেন কি করবেন না, কারণ উনি পররাষ্ট্রমন্ত্রী, তো পররাষ্ট্রমন্ত্রী কথা বলবেন, কোন ডেপুটি কারোর সঙ্গে উনি কথা বলবেন না, আর থার্ড পার্টি কাউকে উনি হয়তো অ্যালাউ নাও করতে পারেন এই গোপন বৈঠকে। তো এই বৈঠকের খবর তো আর তাড়াতাড়ি আমরা পাবো না, এই বৈঠকের খবর হয়তো আমরা একদিন দুদিনের বাদে পাবো যে বৈঠকে কি কি আলোচনা হয়েছে না হয়েছে। তবে এটা যে ভারত এবং বাংলাদেশ কেন্দ্রিক এবং আওয়ামী লীগ তার মধ্যে একটা বড় ফ্যাক্টর, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং 1 নম্বর 2 নম্বর পয়েন্টকে আমি বারবার বলে যাচ্ছি আপনাদের, 1 নম্বর আর 2 নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে সমস্ত মামলাকে তুলে নেওয়া আইসিডি ট্রাইব্যুনাল থেকে, আর দ্বিতীয় হচ্ছে তাকে রাজনৈতিক কর্মকাণ্ডের মানে পরিবেশ সৃষ্টি, অনুকূল পরিবেশ সৃষ্টি করে রাখা, যাতে ভারত খুব তাড়াতাড়ি, ভারত চেষ্টা করছে মার্চ এপ্রিলের মধ্যে তাকে ঢোকানোর। এটা কিন্তু আমার কথা নয়, এটা আপনারা ধরে নেবেন না যে আমি বলছি, এটা আমার কথা নয়, এটা কূটনৈতিক মহলে শোনা যাচ্ছে যে এরকম একটা ভারতের প্ল্যান রয়েছে মার্চ এপ্রিলের মধ্যে। মার্চে হয়তো হবে না, এপ্রিলে যদি মার্চে যদি পার্লামেন্ট না বসে, এপ্রিলে যদি বসে, এপ্রিলে পার্লামেন্টের পরে হয়তো একটা সিদ্ধান্ত হবে, তখন মামলা টামলা তুলতে সময় লাগবে, সেরকম কিছু হলে হয়তো তারপরে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, তাকে সম্পূর্ণ সুরক্ষা দিয়ে, এবং সুরক্ষার গ্যারান্টি তারেক রহমানকেও দিতে হবে। তারেক রহমান এখন সেই গ্যারান্টিটা মানে খাতায় কলমে উনি মেনে নিয়েছেন, উনি কিন্তু দস্তাবেজে সই করেছেন। এখন দস্তাবেজে সই করার পর এখন উনি পিছিয়ে তো আসতে পারবেন না। আর এখন যা পৃথিবীর যা অবস্থা ঠিক এই মুহূর্তে, তাতে ভারতের মুখাপেক্ষী হওয়া ছাড়া বাংলাদেশে আর কোনো পথ নেই, সবাইকে ভারতমুখী হতে হবে। আমি বলেছি না, এখানে ক্ষমতায় বিএনপি আসুক, জামাত আসুক, আওয়ামী লীগ আসুক, জাতীয় পার্টি আসুক, 14, 15, 16 দল, 32 দল যেই আসুক না কেন ক্ষমতায়, যারা ক্ষমতা দখল করবে, যতই ভারত বিদ্রোহী কথাবার্তা বলুক না কেন, তাদের কিন্তু ওই ভারতের কাছেই আসতে হবে। এখন মধ্যিখানে গোল বেঁধেছে যেটা, সেটা হচ্ছে এই ট্রাম্পের সঙ্গে এখন ইউনূসের চুক্তি। এখন সেখানে যদি ভারত নাক গলায়, ভারত পরিষ্কার একেবারে বলে দেবে একটা অবৈধ সরকার, সেই সরকারের একটা অবৈধ লোক যিনি জোর করে ক্ষমতায় বসেছিলেন, এবং সেটা সিআইএ বসানো লোক, তাকে দিয়ে জোর করিয়ে করে নেওয়া কোনো চুক্তি কখনো ভ্যালিড হতে পারে না। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যদি ভারত চলে যায়, এই চুক্তি কিন্তু নিমেষে খারিজ হয়ে যাবে, সেটা কিন্তু বাংলাদেশ গিয়ে করতে পারবে না, সেটা ভারত তৃতীয় পক্ষকে করতে হবে, কারণ ভারতের সঙ্গেই বরাবর বাংলাদেশের সম্পর্কটা রাজনৈতিক, কূটনৈতিক সম্পর্ক এবং ব্যবসায়িক সম্পর্ক রয়ে গেছে। সেক্ষেত্রে ভারতবর্ষ বলবে কি আমার ব্যবসায় ক্ষতি হচ্ছে, এরকম একটা চুক্তি করিয়ে নেওয়া হয়েছে চাপ দিয়ে, সেটা যদি হয় ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কিন্তু বাংলাদেশের পক্ষেই রায় দেবে এবং এই চুক্তি বাতিল হয়ে যাবে। যেহেতু প্রথম ট্যারিফ চুক্তিটা সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে, ফলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস তারা কিন্তু ওই সুপ্রিম কোর্টের যে রায় আছে সেই রায়টাকে শিরোধার্য করে এই চুক্তিটা বাতিল করবে। তাহলে পরে কি হলো, অঙ্কটা দাঁড়ালো এটা যে যদি ভারতবর্ষে সাহায্য পেতে হয়
তাহলে ভারতবর্ষের অনুগ্রহ পেতে হয়, তাহলে পরে ভারতবর্ষের দোরগোড়া এসে ওই পাপোশে পা মুছে ঢুকতে হবে। যত ভারত বিদ্বেষী যত সমস্ত ছিল না, ওই সমস্ত ছেড়ে দিয়ে কুলস চেঞ্জ করে ঢুকতে হবে এবং আওয়ামী লীগকে পুরোপুরি রাজনৈতিক কর্মকাণ্ডের পরিবেশ গড়ে দিতে হবে। ভারত যেটা চেয়েছে, একটা গোলাগুলি না চালিয়ে, এটা হচ্ছে কূটনীতির জয় বলতে পারেন, একটা গোলাগুলি একটাও না চালিয়ে একেবারে একটা সরকারকে, যে সরকারটাকে ইউএস বসিয়েছিল সেই সরকারটাকে ভারত উগড়ে ফেলে দিয়েছে। তারেক রহমানের সঙ্গে গোপন ডিল হয়েছিল এবং কূটনৈতিক সূত্রে জানা যায়, মানে শোনা যায়, এটা আমি দাবি করছি না, আমি জানি কূটনৈতিক সূত্রে এটা শোনা যায় যে এই খলিলুর রহমানকে নিয়ে এত যে জল ঘোলা হচ্ছে, খলিলুর রহমান কি করে বিএনপিতে পররাষ্ট্রমন্ত্রী হলেন। আসলে খলিলুর রহমান তিনি আমাদের অজিত দোভালের খুব প্রিয় পাত্র, খুবই প্রিয় পাত্র, এবং অজিত দোভাল এটা খোলা কণ্ঠে কিন্তু বলে থাকেন। এই কথাটা বিএনপির কোনোভাবে বিএনপির কাছে গিয়েছে নিশ্চিতভাবে, কারণ এই খেলার মধ্যে কিন্তু মানে খলিলুর রহমানের এই যে ওইখানে আপনার ভারতের সঙ্গে এই আমেরিকার সঙ্গে চুক্তি, ভারতের সঙ্গে সখ্যতা, সার্জিও গোরের সঙ্গে বৈঠক, তারপর পল কাপুরের সঙ্গে বৈঠক, যত যোগাযোগ সব কিন্তু ওই হচ্ছে খলিলুর রহমান। এই একমাত্র ব্যক্তি বিএনপির মধ্যে, বাংলাদেশের মধ্যে একমাত্র ব্যক্তি হচ্ছে খলিলুর রহমান, যিনি সমগ্র মানে একে ব্যক্তিকে এক কাট্টায় ধরে রেখে দিয়েছেন। এমনকি চায়না পর্যন্ত, রাশিয়ার লুডনিক পর্যন্ত সবাইকে কিন্তু একই সূত্রে উনি বেঁধে রেখে দিয়েছেন। লোকটা কিন্তু যার যাই বলুন, লোকটা কিন্তু অনেক কাজের প্রখর বুদ্ধি সম্পন্ন লোক। ফলে এই লোককে যদি আপনারা পররাষ্ট্র মন্ত্রী করে রেখে দিয়েছেন, এই লোকটা কিন্তু কাজের লোক। আপনারা যতই নিন্দুকেরা নিন্দা করুন না কেন, উনি কিন্তু বাংলাদেশের জন্য কাজ করবেন। এবার 7ই মার্চ একটা ভিন্ন ধরনের হলো। 2025-এর 7ই মার্চ আমরা দেখেছি চারদিকে শুনশান। এবারে কিন্তু মাইক টাইক 2-4টে বেজেছে, তারপরে 3-4টে অ্যারেস্ট হয়েছে, আবার রাত্রিবেলা তাদেরকে জামিন দেওয়া হয়ে গেছে। সেটা হচ্ছে লোক দেখানো। এখন যেটুকু হচ্ছে না, আপনারা দেখছেন যে এখানে ধরা হচ্ছে, ওখানে ধরা হচ্ছে, সেটা হচ্ছে একটা ব্যালেন্সের খেলা। ওই ট্রাপিজের খেলা হয় না, এখন তারেক রহমান ট্রাপিজের ওপরে, দড়ির ওপরে হাঁটছেন। তিনি যদি এখন চূড়ান্ত ভারত বিরোধিতা করেন, তাহলে ভারত হাত ছেড়ে বেরিয়ে যাবে। আবার যদি ভারতের গুণগান গান, তাহলে দেশের পাবলিক ওনাকে ছাড় দেবে। তাহলে কি করতে হবে, ওনাকে একটা ব্যালেন্স করে চলতে হবে, যে দেশের লোককে দেখাতে হবে যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করছি এবং দেশের স্বার্থ, ভারত বিরোধী কাজকর্ম করছি, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের এই জনগণ বুঝতে পারবে, যে আদৌ বুঝতে পারবে কিনা সে ব্যাপারে আমার সন্দেহ আছে, আদৌ বুঝতে পারবে কিনা। কারণ বুদ্ধি তো সব হাঁটুর গোড়ায়, বুদ্ধি তো নাই। পড়াশোনা না করলে বুদ্ধি আসবে করে। তো যাই হোক, এখন যতদিন না পর্যন্ত এরা বুঝতে পারছে, ততদিন পর্যন্ত তারেক রহমানকে এইভাবেই চলতে হবে। আর খলিলুরকে যে পছন্দ করেন আমাদের অজিত দোভাল, সেটা কিন্তু কোনোভাবে বিএনপির কানে গেছিল। তার জন্যই বিএনপি অজিত দোভালের কথাটা মাথায় রেখেই ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে, রেখেই এই জিনিসটি করেছেন। এছাড়া আপনার তো শেখ হাসিনা, তিনি তো অডিও যে বার্তা দিয়েছেন চাঙ্গা করার জন্য দেশের মানুষকে, তার আওয়ামী লীগের সমর্থক এবং দেশবাসীকে, এবং তিনি বলেছেন আমি খুব শীঘ্রই ফিরব। খুব প্রত্যয়ের সঙ্গে বলেছেন আমি খুব শীঘ্রই ফিরব। তাহলে এই যে তিনি খুব শীঘ্রই ফিরবেন, এই কথাটা তিনি নিজে বলছেন না, কারণ তিনি পারিপার্শ্বিক অবস্থা জানেন, এখন সারা বিশ্বের অবস্থা তিনি জানেন,
সেখানে ভারতের অবস্থানও তিনি জানেন। এখন ভারত একটা এমন অবস্থানে তৈরি বসে বসে আছে, ভারতের হাতে সব চাবিকাঠি, সব দেশের চাবিকাঠি কিন্তু ভারতের হাতে। সে কিন্তু চীনের বলুন, আমেরিকার বলুন, ইসরায়েলের বলুন, ইরানের বলুন, সব চাবিকাঠি কিন্তু ভারতের কাছে। ভারত চুপচাপ বসে বসে এখন খেলা দেখছে, একটা কথা কিন্তু ভারত বলছে না। ফলে তিনি যেটা বলছেন সেটা সরকারের সঙ্গে আলোচনা করেই বলছেন এবং সরকারের সম্মতি নিয়েই বলছেন। তিনি পুরো ব্যাপারটা জানেন বলেই তিনি বলছেন। ফলে খুব শীঘ্রই শেখ হাসিনা হয়তো দেশে ফিরবেন, কিন্তু তারিখ আমি বলতে পারবো না। সেই ব্যাপারটা আমি যখন জানতে পারবো তখন নিশ্চিতভাবে বলবো। একবার বোকা বনেছি 27শে মার্চ বলে, আর দ্বিতীয়বার বোকা বনবো না। একবার বোকা বনেছি, সেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রীও বোকা বলেছিলেন ট্রাম্পের কারণে, আর প্রধানমন্ত্রীকে বিশ্বাস করে, আমার ভারতবর্ষকে বিশ্বাস করে আমিও বলে ফেলেছি, আমিও বোকা বনে গেছি, আপনাদের কাছে আমি বিশ্বাসঘাতক হয়ে গেছি। ফলে ওই বিশ্বাসঘাতকের তকমা আমি আর দ্বিতীয়বার নেব না। যখন খবর কনফার্ম হবে আমি আপনাদের সবাইকে জানিয়ে দেবো। আমাকে আমার ইউটিউবের সাবস্ক্রাইবাররা, ফেসবুকের অনেক ফ্রেন্ডরা মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে যে ভাইয়া আপনারা সকল ইউটিউবাররা তো 1-2 মাস ধরে বলেই আসছেন আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে মার্চ এবং এপ্রিলের মধ্যে। কি পদক্ষেপ নিল বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ণ শক্তিতে ফিরে আসার জন্য বাংলাদেশের রাজনীতিতে, এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কি নতুন নেতৃত্ব আসবে নাকি সেকেলে নেতৃত্ব দিয়েই আওয়ামী লীগ পূর্ণ শক্তিতে ফিরিয়ে আনার জন্য কাজ করা হচ্ছে? এই সকল বিষয়ে আপনি একটি আলোচনা করুন। আজকে এই সকল বিষয় নিয়ে খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন, মোটামুটি অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, আওয়ামী লীগকে পূর্ণ শক্তি নিয়ে যদি বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হয়, আওয়ামী লীগের যারা শীর্ষ পর্যায়ের নেতারা আছে, যাদের জানের হুমকি নেই, তারা অনেকে আস্তে আস্তে করে দেশে ফিরতে হবে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, টেলিগ্রামে এবং টকশোতে শীর্ষ পর্যায়ের অনেক নেতাদেরকে সময় কম দিয়ে তৃণমূল নেতাদের সাথে কথা বলতে হবে, তাদের সাথে একেবারে বন্ধুসুলভ আচরণ করতে হবে, মিশে যেতে হবে এবং তাদেরকে উজ্জীবিত করতে হবে রাজপথে নামার জন্য, এবং তাদেরকে সংগঠিত হওয়ার জন্য যা যা কিছু করা প্রয়োজন সকল কিছু করতে হবে। টকশো এবং টেলিগ্রামও যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু সেখানে সময় কম দিতে হবে। কর্মীদের সাথে কথা বলার সময় বেশি দিতে হবে। তাদের সুখ দুঃখ ভাগাভাগি করে নিতে হবে। তারা কি সমস্যা ফেস করতেছে, তাদের ফ্যামিলি কি সমস্যা, সকল কিছুর খবর নিতে হবে এবং তাদেরকে বলতে হবে আমি তোমাদের পাশে আছি, তোমরা সংগঠিত হও, তোমাদের ফ্যামিলিকে আমি দেখবো, তুমি সমস্যায় পড়লে, তুমি জেলে গেল, আমি তোমার জামিন করানোর ব্যবস্থা করবো, এবং জেলে গেল আমি তোমাকে দেখবো। এই বিষয়ে আশ্বস্ত করতে হবে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে যে সকল নেতারা আছে এবং মধ্যম পর্যায়ের নেতারা যারা আছে তাদেরকে। তাহলে আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি সংগঠিত হবে, খুব তাড়াতাড়ি পূর্ণ শক্তি অর্জন করে মার্চ এবং এপ্রিলের মধ্যেই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারবে। অনেক বেশি যে শক্তিশালী রূপে ফিরে আসবে তা না, অন্তত যে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসছে এটা সারা বাংলাদেশে একটা শোরগোল পড়ে যাবে। এবং অনেক নেতার নামে কোনো মামলা নাই, তারা হুদাই টাকা কামিয়ে বিদেশে বসে আছে। তারা একটা রিস্ক নিতে হবে, সকলে একত্রিত হয়ে যোগাযোগ করে এট এ টাইম 10 থেকে 15,000 সকল নেতা বা 500-1000 নেতা এট এ টাইম প্রতিদিন দেশে ফিরে আসতে হবে। দেখবেন বাংলাদেশ আওয়ামী লীগ অটোমেটিক্যালি ভাবে সারা বাংলাদেশ উজ্জীবিত হয়ে যাবে। তৃণমূল কিচির মিচির করবে রাজপথে নামার জন্য। এখন অনেক তৃণমূল উদ্গ্রীব হয়ে বসে আছে, আমার নেতা জাস্ট আমাকে অর্ডার দেখ, আমাকে ভরসা দেখ, আমাকে জেলে গেলে জামিন করাবে, আমার ফ্যামিলিকে দেখবে, আমি রাজপথ নেমে রাজপথ কাঁপিয়ে ফেলবো, মরে গেলে মরে যাবো। এরকম হাজারো হাজারো তৃণমূলের কর্মী আছে। অনেকের সাথে আমার কথা হলে তারা এভাবেই আমাকে বলে যে ভাইয়া, কিন্তু আমার ফ্যামিলিকে দেখবে কে, আমি জেলে গেলে আমাকে জামিন করাবে কে, আমি তো জেলের ভিতরে পচে মরবো, আমি রিস্ক কিভাবে নিব। হাজার হাজার ছেলে পেলে আছে, তাদের সাথে তাদের নেতারা যোগাযোগ করে না, 1.5 বছরের বেশি হয়ে গিয়েছে। সো অনেকেই ডিমোটিভেট হয়ে যাচ্ছে। এখন যে দেখতেছেন বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে 50 জন 100 জন নিয়ে, এরকম ঝটিকা মিছিল দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ণ শক্তিতে ফিরতে পারবে না, এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের মধ্যে পরিবর্তন আনতে হবে। এখনো পুরানো সেই সেকেলে নেতৃত্ব বহাল আছে, কোনো পরিবর্তন হয়নি। সো সেকেলে নেতৃত্ব দিয়েও বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল কর্মীদেরকে উজ্জীবিত করানো যাবে না, এবং বাংলাদেশ আওয়ামী লীগ আধুনিক যে রাজনীতি এখন ওটার সাথে তাল মিলাতে পারবে না। তাই
যাদের বয়স এখন 40+, তাদেরকে আওয়ামী লীগের সাথে সংযোজন করতে হবে, তাদেরকে লাইনমেটে নিয়ে এসে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়াতে হবে। শেখ হাসিনা তো একা যা কিছু করার তিনি করেই যাচ্ছেন, উনি তো সভানেত্রী আছেন। ওনার আশেপাশে তরুণদেরকে রাখতে হবে এবং কিছু অভিজ্ঞতার জন্য সিনিয়রদেরকে রাখা হোক, কোনো সমস্যা নাই। কিন্তু সামনের সারিতে তাদেরকে নিয়ে এসে আওয়ামী লীগকে বিদেশে বসে থাকলেও সমস্যা নাই, আওয়ামী লীগকে বিদেশে বসে নেতৃত্ব দেয়। এখন আমরা কোনো ডিরেকশন পাচ্ছি না। কতক্ষণ সাবেক শিক্ষামন্ত্রী নোফেল ভাই এসে বিভিন্ন জায়গায় বক্তব্য দেয়, কতক্ষণ আলী আরাফাত ভাই আসে, কতক্ষণ হাসান মাহমুদ আসে, কয়দিন আব্দুল মোমেন আসে, কয়দিন ওবায়দুল কাদের আসে। কারোর সাথে কারো মিল নেই। কেউ ওবায়দুল কাদেরকে পছন্দ করে না, কেউ হাসান মাহমুদ নেতৃত্বে আসুক পছন্দ করে না, কেউ নোফেল ভাইকে পছন্দ করে না। সো এভাবে করে নিজেরাই নিজেদের মধ্যে কোন্দল লাগিয়ে রেখেছি, সঠিকভাবে নেতৃত্ব তৈরি করতে পারছে না। নিজেদের মধ্যে এখনো বিভাজন আছে। দল ক্ষমতা থাকা অবস্থায় এই বিভাজন ছিল, এখন এই বিভাজন আছে। তাই শেখ হাসিনাকে ঠিক করতে হবে কাদেরকে সঠিকভাবে নেতৃত্বে আওয়ামী লীগের আনা যায়, কারাই আগামীতে আওয়ামী লীগকে নেতৃত্ব দিবে। দেশের মধ্যে যদি কাউকে নেতৃত্ব দেওয়া যায়, এখন দেশে যারা আছে সেটাও ভাবা যায়। অন্তত দেশের ভিতর তো অন্তত আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার মতো একজন আছে। বিদেশে যারা আছে তাদের মধ্যে থেকে সিলেক্ট করা হোক। এখন জাস্ট আমরা শুধু লাইনবেটে দেখতে পাই আপাকে, মানে শেখ হাসিনাকে। তিনি একাই 80 বছর বয়সে সারা বাংলাদেশের সকল তৃণমূল কর্মীদের সাথে কথা বলছে, উজ্জীবিত করছে। তিনি যাদের ঘরবাড়ি ধ্বংস করে দিয়ে হয়েছে তাদেরকে এনকারেজ করছে। তাহলে আওয়ামী লীগের এত নেতা ছিল, এত মন্ত্রী ছিল, তাদের কাজটা কি? তারা তাদের আসনের যারা নিপীড়িত লোক, যারা ঘরবাড়ি ছাড়া, যারা কষ্ট আছে, তাদের সাথে কি তারা যোগাযোগ করছে, কথা বলছে? তাদের পার্সোনাল কর্মীদের সাথে কথা বলছে, নাকি গুটি কয়েক ডান হাত বাম হাত যারা আছে তাদেরকে দেখছে, তাদের ফ্যামিলিকে দেখছে? আর অসংখ্য হাজার হাজার যে সকল নেতা কর্মীরা আছে তাদের কোনো খবরও নিচ্ছে না, খোঁজ খবরও নিচ্ছে না। শেখ হাসিনা যেভাবে ভিডিও কলে কথা বলে, ফোনে কথা বলে, আপনারা সেভাবে কথা বলুন, ভিডিও কলে কথা বলুন, তাদেরকে উজ্জীবিত করুন, তাদেরকে বলুন আগুনের দিন শেষ হবে একদিন, খুব তাড়াতাড়ি আমরা ফিরছি, আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি ফিরছে, আপনারা ভয় পেন না, আপনাদের পাশে আমরা আছি। এভাবে আপনারা আশ্বস্ত করছেন। আপনার ছেলে জেলে গেলে আমরা বাইর করব, আমরা দায়িত্ব নিব আপনাদের। হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন রে ভাই। প্রত্যেকটা এমপি বেশি না 5 কোটি টাকা বাজেট করেন না আপনার আসনের জন্য? টানা টানা হয়ে যাবে অটোমেটিক্যালি। বা প্রত্যেকটা জায়গার মধ্যে আওয়ামী লীগের কর্মীরা পিঁপড়ার মতো ছিনিমিনি করবে রাজপথের মধ্যে, এত মানুষ হবে। কিন্তু আপনার টাকা ছাড়ান না, বসে বসে টেলিগ্রাম কাঁপান, টকশো কাঁপান। সঠিক নেতৃত্ব ঠিক করা হয়নি। আওয়ামী লীগের আগামী কি ভবিষ্যৎ সেটাও অনেকেই জানে না। আধুনিক রাজনীতির সাথে আওয়ামী লীগের সিনিয়র পর্যায়ের নেতারা এখন খাপ খাওয়াতে পারছে না। তরুণদের রাজনীতির সাথে পুরনো রাজনীতি এখন আর কম্পিট করতে পারছে না। ভাই এখন আমাদেরকে আধুনিক যুগের রাজনীতির সাথে তাল মিলাতে হবে। দেখেন না নেপালের মধ্যে গণ অভ্যুত্থান হয়েছে, যে গণ অভ্যুত্থানকারী ছাত্ররা সরকার গঠন করছে। আগামীতে এরকম অনেক গণ অভ্যুত্থান দেখতে পাবেন, তরুণরাই ঘটাবে। তরুণদের আধুনিকায়নের রাজনীতির সাথে পুরনো সেকেলের রাজনীতি যখনই মিলবে না, তরুণরা তখনই রাজপথে নামবে, তরুণদের সাথে সাধারণ জনগণ নামবে। দেখবেন বিএনপি এইভাবে পতন হবে। আওয়ামী লীগ রাজপথে নামুক আর না নামুক, সাধারণ জনগণই বিএনপিকে এইভাবে পতন করবে, যদি আধুনিকায়নের রাজনীতির সাথে বিএনপিও খাপ খাওয়াতে না পারে। তাই আওয়ামী লীগের পূর্ণ শক্তি নিয়ে ফিরতে হলে তৃণমূলকে চাঙ্গা করতে হবে। আর তৃণমূলকে চাঙ্গা করতে হলে শীর্ষ পর্যায়ের নেতারা তৃণমূলের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে, তৃণমূলের দায়িত্ব নিতে হবে এবং আওয়ামী লীগের নতুন নেতৃত্ব তৈরি করতে হবে। কিছুদিন আলোচনা হয় সাবের হোসেন চৌধুরী আসছে, কিছুদিন আলোচনা হয় সেলিনা তাইবি আসছে। আলোচনায় সীমাবদ্ধ থাকলে হবে না, একেবারে সিলেক্ট করে ফেলতে হবে। এরা এখন লাইনটা থেকে আওয়ামী লীগের নেতৃত্ব দিবে, এরাই আওয়ামী লীগকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এই ভরসা তৃণমূলের কর্মীদেরকে দিতে হবে। তাহলেই কিন্তু তৃণমূলের কর্মীরা আশ্বস্ত হবে, জীবনের রিস্ক নিয়ে হলো রাজপথে নেমে রাজপথ দখল করবে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি আবার শক্তিশালী রূপে ফিরিয়ে আনবে এবং বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এই বিষয়গুলো কিন্তু করতে হবে। এই বিষয়গুলো যদি না করে, তাহলে আমরা যতই বলে আওয়ামী লীগ পূর্ণ শক্তি নিয়ে এই মাসে ফিরছে, পরের মাসে ফিরছে, কোনো লাভ নাই। শুধু বলার মধ্যে সীমাবদ্ধ থাকবে, সঠিক অর্থে আমরা কিছুই দেখতে পাবো না রাজপথে। এবং আওয়ামী লীগের সঠিক নেতৃত্ব সুন্দরভাবে সুগঠিতভাবে গঠন করতে হবে। তারপরে কিন্তু সঠিক নেতৃত্বের ফলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে পূর্ণ শক্তি নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে এবং আধুনিক রাজনীতির সাথে খাপ খাওয়াতে পারবে। তাছাড়া কিছুই হবে না। আমরা ইউটিউবাররা শুধু বলেই যাব, আপনারা জাস্ট শুনেই যাবেন, এভাবে করে সময় যেতেই থাকবে। এটাই হচ্ছে রিয়েলিটি। কেউ মানেন আর না মানেন। আশা করছি আমার এই আলোচনায় মোটামুটি সকল কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করতে পারেন বা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দিব।